সো যারা OnePlus সম্পর্কে জানেন না তাদের জন্য একটা ব্রিফ হিস্ট্রি বলে দেই। OnePlus হচ্ছে 2014 সালে তাদের প্রথম ফোন লঞ্চ করে OnePlus One, অ্যান্ড ব্যাক দেন ইট ওয়াজ জাস্ট অ্যানাদার চাইনিজ কোম্পানি। কিন্তু তাদের OnePlus One ফোনটি প্রচুর পরিমাণে হাইপ তৈরি করে, একটা ডিসরাপশন তৈরি করে দেয় মার্কেটে। এর রিজন হচ্ছে খুবই ভালো স্পেক দিয়ে দামটা ছিল খুবই কম। এরপর থেকে OnePlus-এর পেছনে একটি ট্যাগ জুড়ে যায়, সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার। কিন্তু আস্তে আস্তে OnePlus রূপান্তরিত হয় একটি প্রিমিয়াম ব্র্যান্ডে এবং বাজারে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো সেগুলোর সাথে কম্পিট করা শুরু করে। রিসেন্টলি রিলিজ হয়েছে OnePlus 8 সিরিজের ফোনগুলো, সেখান থেকে OnePlus 8 Pro হচ্ছে সেই ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন। কিন্তু OnePlus আবার কেন যেন OnePlus One-এর স্ট্র্যাটেজিতে ফিরে যাওয়ার একটা চেষ্টা করলো, সেটা হচ্ছে OnePlus Nord দিয়ে। অ্যান্ড আই হোপ আপনারা সবাই এই ফোনটির নাম শুনেছেন, হয়তো বা এখন আমার ওপিনিয়ন শুনতে এসছেন বা সোহাগ ভাই কী বলে জানতে এসছেন, বাট এভরিওয়ান নোজ অ্যাবাউট দিস ফোন। সো এই ফোনটি আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে কতটুকু যৌক্তিক এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং অনেকেই বলছে এই ফোনটি ওভারপ্রাইসড। আমার মতে কি মনে হয়, গত এক সপ্তাহ ইউজ করার পরে আমার কি ফিল হয়েছে কিনা এটা ওভারপ্রাইসড, অথবা এই দামে কি আপনি এই ফোনটি কিনবেন নাকি কিছুদিন ওয়েট করবেন অথবা অন্য ফোনে সুইচ করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি OnePlus Nord কিনতে চান তাহলে ঘুরে আসতে পারেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের টেক অ্যারোতে। তাদের কাছে OnePlus Nord সহ অন্যান্য সকল স্মার্টফোন, অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটস কিনতে পাবেন। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমি অনেক রিভিউয়ার এবং ইউজারদেরকে বলতে শুনেছি যে যারা OnePlus-এর ফোন কিনে বা OnePlus-এর দিকে ঝোঁকে তার পেছনে বড় একটা ড্রাইভিং ফোর্স হচ্ছে OnePlus-এর সফটওয়্যার বা Oxygen OS, যেটা স্টক লাইক এক্সপিরিয়েন্স দেয় উইথ সাম অ্যাডেড ফিচার্স। বাট আই এম নট এ বিগ সফটওয়্যার গাই, সো আমি মনে হয় না যে কখনো শুধুমাত্র ইউআই এর জন্য একটা ফোন থেকে অন্য একটা ফোনে সুইচ করব। আমি Huawei ইউআই ইউজ করেছি, স্যামসাংয়ের ইউজ করেছি, Xiaomi ইউজ করেছি, আমার ডেইলি ড্রাইভার হিসেবে বছরের পর বছর ইউজ করেছি। অ্যান্ড আমার কাছে মনে হয় না যে Oxygen OS-এ এমন কিছু আছে যেটার জন্য আমি লেটসে Xiaomi থেকে OnePlus-এ সুইচ করব কিংবা স্যামসাং থেকে OnePlus-এ সুইচ করব। দেন এগেইন আমি বলছি না যে Oxygen OS খারাপ। Oxygen OS ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউআই, যেটা খুবই অপটিমাইজড, খুবই ক্লিন এবং অলমোস্ট স্টক লাইক এক্সপিরিয়েন্স আপনাকে দেবে উইথ অল দ্য অ্যাডেড ফিচার্স। ফর এক্সাম্পল, এটাতে যে ডার্ক মোড আছে সেটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে অন্যগুলো থেকে, কারণ অনেকগুলো কাস্টমাইজেশনের অপশন আছে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আমার কাছে ভালো লেগেছে। এবং OnePlus-এর ইউআই আমি বলবো মিনিমালিস্টিক এবং খুবই ক্লিন একটি ইউআই, যেটা আমার কাছে ভালো লাগে। বাট মনে রাখবেন, সফটওয়্যার ইজ নট দ্য অনলি ড্রাইভিং ফোর্স যেটা আমাকে এক ফোন থেকে অন্য ফোনে সুইচ করতে বাধ্য করতে পারে। সিন্স দ্যাটস আউট অফ দ্য ওয়ে, লেটস টক অ্যাবাউট আদার থিংস। সো এই ফোনটির প্রাইস অ্যারাউন্ড 37,000 থেকে 41,000-এ ঘোরাফেরা করছে আনঅফিসিয়াল প্রাইস, এবং এই প্রাইসটা আপ ডাউন হতে পারে। সো আপনারা লেটেস্ট প্রাইসটা জেনে নেবেন টেক অ্যারোতে ভিজিট করে কিংবা তাদেরকে কল দিয়ে, আর ডেসক্রিপশনে আমরা প্রাইসটা দিয়ে দিব। সো এই ফোনটির সামনে পেছনে দুই জায়গাতেই কর্নিং গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে, সো ইটস প্রিটি প্রোটেক্টেড। কিন্তু এটা যে ফ্রেমটা আছে সেটা হচ্ছে প্লাস্টিকের তৈরি এবং প্রাইস কাট করার জন্য এটা করা হয়েছে। আর আমরা যদি আপনারা যারা জেনেরিক এভরিথিংয়ের ভিডিওটা দেখেছেন, সেখানে সে ডিউরেবিলিটি টেস্টে দেখেছে যে বেন্ড করার সাথে সাথে ভেঙে গিয়েছে ফোনটি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমরা এত এক্সট্রিম সিচুয়েশন ইউজ করি, সো প্লাস্টিকের ফ্রেমটা আমার জন্য কোনো একটা ইস্যু না। বাট ইফ ইটস অ্যান ইস্যু ফর ইউ, ইউ মে কনসিডার সামথিং এলস। ডিজাইনে খুব একটা নতুনত্ব নেই, কিন্তু এই ব্লু মার্বেল কালারটা খুবই আই ক্যাচি। আর এই ফোনটির বডিতে কোনো 3.5mm অডিও জ্যাক নেই, যেটা অনেকের জন্য দুঃখের একটা কারণ হতে পারে। আর এর বডিতে OnePlus-এর সিগনেচার এবং আমাদের সবার প্রিয় অ্যালার্ট স্লাইডার তো থাকছেই। এবার চলে আসি ডিসপ্লেতে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.44 ইঞ্চির একটি ফ্লুইড অ্যামোলেড প্যানেল, এবং এই প্যানেলটি হচ্ছে 90 Hz রিফ্রেশ রেটের উইথ HDR10+ সার্টিফাইড, এবং এটা রেজুলেশন হচ্ছে ফুল HD+। সো ডিসপ্লের কথা কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট আই হ্যাভ সিন। এবং এই ডিসপ্লে যেই একটা জায়গাতে ইস্যু মনে হচ্ছে সেটা হচ্ছে ব্রাইটনেসটা আরেকটু বেশি হতে পারতো, যদিও আমি আউটডোরে ইউজ করে দেখেছি তেমন কোনো সমস্যা হয় না, বাট ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবিলিটি নিয়ে কিছুটা ইস্যু হয়। আদার দেন দ্যাট এটা প্রচণ্ড পরিমাণে কন্ট্রাস্টি, এবং অ্যামোলেড প্যানেলগুলো স্বভাবতই আমরা জানি যে খুব ভালো কালার প্রডিউস করে, কালারও খুবই অ্যাকুরেট ছিল। সো ওভারঅল আমি বলবো এই ডিসপ্লেতে যখন আপনারা কোনো মিডিয়া এক্সপিরিয়েন্স করবেন সেটা যেরকম খুবই দারুণ হবে, সেই সাথে পাশাপাশি আপনি ইউআই নেভিগেশন থেকে শুরু করে ব্রাউজিং, টাইপিং যত কিছু করেন না কেন খুবই ফ্লুইড একটা ফিলিং দেবে, বিকজ ইটস 90 Hz, এবং সেই ফ্লুইড ফিলিংটা আমি অনেক বেশি এনজয় করেছি। সেই সাথে ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা কাট আউট আছে। সো এটা হচ্ছে OnePlus-এর ফার্স্ট ফোন যেখানে দুইটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলবো। এবং এটাও খুব বেশি ডিস্ট্রাকটিভ না, আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে ডিসপ্লে। অ্যান্ড ডিসপ্লেটা আমি বলবো ফার্স্ট ক্লাস, আ বিগ থামস আপ ফর দ্যাট। আর এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি প্রচণ্ড পরিমাণে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে ডিসপ্লেতে অলওয়েজ অন ফিচারটি নেই, যেটা শুনেছি নেক্সট আপডেটে আসবে, তখন আর একটু বেটার হবে। হার্ডওয়্যার সেকশনে এটাতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 765G চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 7nm থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর চিপ, এবং এই চিপটিতে যে গ্রাফিক্স ইউনিট আছে সেটা হচ্ছে Adreno 620, এবং ওভারঅল এই চিপসেটটি খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো পারফর্ম করে। বাট অনেকেই এবং আমিও এই মধ্যেই যে অ্যাটলিস্ট এটাতে লাস্ট ইয়ারের যদি ফ্ল্যাগশিপ প্রসেসরটা ইউজ করে এই সেম দামটা রাখা হতো তাহলে এটাকে অনেকেই ওভারপ্রাইসড বলতো না।
দেন এগেন 765G ইজ আ গুড প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে আমি যে পারফরমেন্স পেয়েছি সেটা বলবো একদমই স্ন্যাপি ছিল। এই ফোনের ডে টু ডে টাস্কে তো কোনো সমস্যা হওয়ার কথাই না, আমি কোনো ধরনের প্রবলেম পাইনি। মাল্টিটাস্কিং হোক, সিঙ্গেল টাস্কিং হোক, অ্যাপ ওপেনিং টাইম থেকে শুরু করে প্রত্যেকটা কাজ খুবই ফ্লুইড এবং ফাস্ট ছিল উইদাউট এনি ইস্যু। গেমিংয়ের কথা যদি বলি তাহলে এটাতে আমি পাবজি খেলেছি এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে, যেটা রিকমেন্ডেড সেটিং ছিল এবং সেই সেটিংয়ে খেলতে গিয়ে কোনো ধরনের সমস্যা আমি ফেস করিনি। গেম প্লে একদমই স্মুথ ছিল, নো স্টার্টার, অলমোস্ট নো ফ্রেম ড্রপ এবং অ্যারাউন্ড 30 ফ্রেম পার সেকেন্ডে খেলতে পারছিলাম। আপনারা যদি স্মুথ গ্রাফিক্সে নিয়ে আসেন তাহলে এই ফ্রেম রেটটা আরেকটু বেশি পাবেন এবং এখানেই অনেকে বলছে যে এটা থেকে যদি 60 ফ্রেম পার সেকেন্ডে গেম প্লে পাওয়া যেত তাহলে অনেকটাই আমি বলবো ফ্ল্যাগশিপ কিলারের যে ট্যাগটা সেটা মেরে দেওয়া যেত। কিন্তু সেটার জন্য অবশ্যই আমরা এক্সপেক্ট করতাম হচ্ছে লাস্ট ইয়ারে যে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো ছিল সেগুলোর গ্রাফিক্যাল ইউনিট অনেক পাওয়ারফুল, সেগুলো ইউজ করলে কিন্তু 60 FPS গেম প্লে পাওয়া যেত। দেন এগেন এইটার পারফরমেন্স নিয়েও আমি স্যাটিসফাইড। আমি আরও কয়েকটা গেম খেলেছি, ফর এক্সাম্পল কল অফ ডিউটি মোবাইল, যেটা খুবই অপটিমাইজড একটি গেম, সেটাও হাই সেটিংসে কোনো ধরনের সমস্যা ছাড়াই গেম প্লে হচ্ছিল এবং আমি বলবো ওভারঅল গেম প্লে নিয়ে আমি স্যাটিসফাইড। তবে যদি আবারও বলছি লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা হলে আমি বলবো যে ফ্ল্যাগশিপ কিলার ট্যাগটা এটাতে ভালোভাবে বসতো, এখন সেটা আর বসছে না। দেন এগেন আরেকটা বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটির থার্মাল পারফরমেন্স। অলমোস্ট 1 ঘন্টার মতো গেম খেলার পরেও আমি খুব নোটিসেবল কোনো হিট এই ফোনের কোনো পাশের কোনো বডিতেই খেয়াল করিনি, যেটা আমাকে কিছুটা সারপ্রাইজ করেছে। বাই দ্য ওয়ে এই ফোনটি আপনারা 8/128GB এবং 12/256GB র্যাম ভেরিয়েন্টে পাবেন। র্যাম হচ্ছে LPDDR4X এবং স্টোরেজটা হচ্ছে UFS 2.1। নাও টু দ্য ক্যামেরাস। সো পেছনে যে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে তার প্রাইমারিটি হচ্ছে 48 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের এবং এই সেন্সরটি হচ্ছে এইজ ওল্ড সনি IMX586। আমি বলবো এখানে সনির যে লেটেস্ট সেন্সরগুলো আছে সেগুলো ইউজ করলে আরেকটু বেটার হতো। অ্যান্ড সেকেন্ড যে ক্যামেরাটি সেটি 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, থার্ড লেন্সটি 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর অ্যান্ড ফাইনালি 2 মেগাপিক্সেলের একটি গিমিকি ম্যাক্রো লেন্স। প্রাইমারি ক্যামেরা দিয়ে ডে লাইটে বা ভালো লাইটে তোলা ছবিগুলো ছিল দুর্দান্ত, আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাম পরিমাণে শার্পনেস এবং ডিটেল রিটেন করতে পারে, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ছিল খুবই ভালো। তবে কালারগুলো আমি বলবো অলমোস্ট অ্যাকুরেট বলবো না, কারণ আমার কাছে স্যাচুরেশনটা একটু বেশি মনে হয়েছে। আর একটু কম যদি হতো তাহলে ছবিগুলো দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগতো। দেন এগেন ছবি দেখতে খারাপ লাগে না, খুবই আই প্লিজিং। ছবিগুলোর কালার অনেক পাঞ্চি, যেটা সোশ্যাল মিডিয়া রেডি এবং দেখতে মোটামুটি ভালোই লাগে। আর এর 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দিয়ে তোলা ছবিগুলো ভালো ছিল। এইচ ডিরেকশন অ্যাকুরেট বলবো না, বাট কাছাকাছি ছিল এবং পেছনে যে বোকে এফেক্টটা সেটা আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে। ওভারঅল পোর্ট্রেট শটগুলো ভালোই লেগেছে আমার কাছে। আর এটা যে ওয়াইড লেন্স আছে, মানে আলট্রা ওয়াইড যে লেন্সটা, সেটা দিয়ে তোলা ডেলাইটের ছবিগুলো খুবই ভালো ছিল। ছবিগুলো যদিও প্রাইমারি ক্যামেরার মতো অত শার্প এবং ডিটেল থাকে না, বাট দেখতে ভালো লাগে। কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট ছিল। আমার কাছে আলট্রা ওয়াইড শুটার দিয়ে তোলা ছবিগুলো ভালো লেগেছে। আর লো লাইটের কথা যদি বলি তাহলে এটার যে ডেডিকেটেড নাইটস্কেপ মোড আছে সেটা দিয়ে তোলা প্রাইমারি ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ছবিগুলোতে এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক থাকে, ডার্ক জায়গাগুলোকে একটু ব্রাইটেন করে মোটামুটি মানে ডিটেল ক্যাপচার করতে পারে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর লো লাইটে আলট্রা ওয়াইডের কোয়ালিটির কথা যদি বলি তাহলে নট অ্যাজ গুড অ্যাজ দ্য প্রাইমারি ক্যামেরা। সো আমি বলবো যখন আপনারা লো লাইটে তুলবেন তখন চেষ্টা করবেন প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলার। যদি একদমই না পারেন তাহলে তুলতে পারেন, তবে খেয়াল রাখবেন এটাতে কিন্তু ডিটেল খুব একটা পাবেন না এবং এক্সপোজার ব্যালেন্সও স্পেশালি ডার্ক জায়গাগুলোতে নয়েজ থাকে একটু, এটা আপনারা মাথায় রাখবেন। অ্যান্ড দেন চলে আসি এটার যে ম্যাক্রো লেন্স, এটাতে ম্যাক্রো লেন্সটা ইটস নট সো গ্রেট। আমার মনে হয় যে টিপিক্যাল যে ম্যাক্রো লেন্সগুলো আমরা দেখি সেগুলো ইউজ করা হয়েছে। তবে ব্রাইট লাইটে একটু ক্রিয়েটিভ সেন্স অ্যাপ্লাই করে যদি ছবি তুলেন তাহলে চালিয়ে নেওয়ার মতো কোয়ালিটি আপনারা পাবেন। এবার চলে আসি ভিডিওতে। রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 1080 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন আর 4K রেকর্ড করতে পারবেন 30 ফ্রেম পার সেকেন্ডে। এবং এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে, কারণ সামনের ক্যামেরায় 4K 60 FPS এর অপশন আছে, কিন্তু পেছনেরটাই 4K 30 অনলি। দেন এগেন পেছনের ক্যামেরায় স্টেবিলাইজেশন আছে এবং ভিডিও খুবই স্টেবল আসে। আপনারা ভিডিও কোয়ালিটিটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমার কাছে ভিডিও কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এবার চলে আসি সামনে যে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে তার প্রাইমারিটি হচ্ছে 32 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারিটি হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্সটি দেওয়ার রিজন হচ্ছে গ্রুপ সেলফি। প্রাইমারি যে ক্যামেরাটা সেটা দিয়ে তোলা ছবিগুলো আমার কাছে ভালোই লেগেছে। সেলফিগুলো বেশ কালারফুল ছিল, ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলও পর্যাপ্ত পরিমাণে রিটেন করতে পারে 32 মেগাপিক্সেলের বড় সেন্সরের কারণে। ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও স্যাটিসফ্যাক্টরি ছিল। তবে মাঝে মধ্যে হাইলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসের একটা পাশে যেখানে লাইট পড়ছে সেখানে কেমন যেন একটু হাইলাইটেড হয়ে গিয়েছে এবং ডিটেলটা খুব একটা থাকছে না। এটা আমার কাছে ছোটোখাটো একটা ইস্যু মনে হয়েছে। এর বাইরে ফেসের যে টোনটা সেটাও অলমোস্ট অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল। ওভারঅল ফ্রন্ট ক্যামেরার সেলফিগুলো আমার কাছে ভালো লেগেছে। আর যে ওয়াইড লেন্সটা আছে সেটা দিয়ে আপনারা একটু বড় ফিল্ড অফ ভিউতে মানে গ্রুপ পিকচার তুলতে পারবেন। যদিও প্রাইমারি ক্যামেরার মতো অত ভালো শার্প এবং ডিটেল ছবি আপনারা পাবেন না, বাট ইজ দেয়ার এবং আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর সামনে ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট শটগুলোতে আমি দেখলাম ফেসটা স্মুথ করে দেয় ইভেন ওয়েন বিউটি মোড ইজ অফ। সো আমার কাছে মনে হয়েছে শার্পনেস এবং ডিটেলের পরিমাণটা তখন কিছুটা হারিয়ে যায়। যদিও এটা সেন্সরের দোষ না, আপনারা রেগুলার মোডে ছবি তুলে সেই শার্পনেসটা পাবেন। সো আমি বলবো পোর্ট্রেট শটে এই জিনিসটা ফিক্স করা যেত। দেন এগেন ব্যাকগ্রাউন্ডের বোকে এফেক্টটা ভালো লেগেছে, এজ ডিটেকশনও অলমোস্ট অ্যাকুরেট ছিল।
আবার লো লাইটের কথা যদি বলি তাহলে লো লাইটেও ডিটেলটা খুব একটা বেশি থাকে না, যখন লাইট কমে যায় তখন সফটওয়্যার প্রসেস করে ডিটেলগুলো কেমন যেন একটু স্মুথ করে দেয়, বাট মোটামুটি মানে লাইট যদি থাকে তাহলেও সামনের ক্যামেরা দিয়ে আপনারা চালিয়ে নেওয়ার মতো সেলফি তুলতে পারবেন। আর এটাতে 4115 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং বক্সে আছে একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটি চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 0 to 100%, এবং আপনারা 70% চার্জ করে ফেলতে পারবেন অ্যারাউন্ড 30 মিনিটে, যেটা খুবই ফাস্ট। না, ব্যাটারির ব্যাকআপের কথা যদি বলি তাহলে রিমেম্বার এটাতে 90 হার্জ আছে। সো 90 হার্জ যখন আপনারা অন করে রাখবেন তখন টেনে টোনে একদিন পার করতে পারবেন, একদিন পরে একদমই শেষ হয়ে যাবে। বাট যদি 60 হার্জ ইউজ করেন তাহলে একদিন শেষ করার পরেও অ্যারাউন্ড 10 to 15% চার্জ এটাতে রয়ে যাবে, যেটা আমি দুইভাবে টেস্ট করে দেখেছি, দুইভাবে আমার কাছে ব্যাটারি ব্যাকআপ স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। এর বাইরে এই ফোনটিতে দরকারি সব ধরনের সেন্সর আছে, যদিও নোটিফিকেশন এলইডি কোথাও দেখলাম না আমি, এবং নিচের দিকে যে সিঙ্গেল মনো বটম ফেসিং স্পিকার আছে সেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, নট দ্য লাউডেস্ট, এবং সাউন্ডটা ক্লিন ছিল যদিও, বাট আই হ্যাভ হার্ড বেটার। সো আমার কাছে ওভারঅল এই ফোনটির ইউজার যে এক্সপিরিয়েন্সটা, মানে হাতে নিয়ে ইউজিং, কল কোয়ালিটি, অন্যান্য সবগুলো বিষয়ে আমার কাছে ভালো লেগেছে, কোনো ধরনের কমপ্লেন নেই। নাও টু দ্য কনক্লুডিং রিমার্কস। ওয়েল, এই দামে এই ফোনটি আপনারা কিনবেন কি কিনবেন না ডেফিনেটলি সেই ডিসিশনটা আপনার, কিন্তু আপনার সিদ্ধান্তে কিছুটা হেল্প যদি হয় তাহলে আমি আমার ওপিনিয়নটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই দামে মার্কেটে আরও বেশ কিছু ফোন আছে যেগুলো বেটার চিপসেট অফার করছে, বেটার ক্যামেরা অফার করছে, এবং ওভারঅল আমি বলবো একটা বেটার ফোন। সো সেগুলো দেখে ওয়ানপ্লাসের এই ফোনটি কেনার পেছনে যদি কেউ রিজন দিতে চায় তাহলে আমি বলবো একটা রিজন আমি পাবো, সেটা হচ্ছে ওয়ানপ্লাস এখন ব্র্যান্ড হয়ে গেছে ভাই, পকেটে নিয়ে ঘুরলে বন্ধু বান্ধব বলবে যে ওয়ানপ্লাসের ফোন ইউজ করে। যদি এই রিজনটাই কিনতে চান দেন গো ফর ইট। বাই নো মিনস এটা একটা খারাপ ফোন, কখনোই না, এটা খুবই ভালো একটা ফোন, কিন্তু দামটা একটু বেশি। সো কিছুদিন যদি ওয়েট করেন দামটা একটু কমতে পারে। আর যদি আপনি মনে করেন যে না এই মুহূর্তে আমি ভ্যালু ফর মানি যে ডিভাইসগুলো আছে, বেস্ট ভ্যালু ফর মানি, আমার টাকার বিনিময়ে যেটা আসবে সেটা যেন অপটিমাম হয়, তাহলে আমি বলবো আপনারা রেডমির কোনো একটা ফোন দেখতে পারেন। রেডমি K30 সিরিজের ফোনগুলো এখন অনেক ভালো করছে। সেই সাথে আপনারা রিয়েলমির যে X3 সিরিজের ফোনগুলো সেগুলো দেখতে পারেন। সেই ফোনগুলো আমার মনে হয় এগুলো থেকে বেটার ডিল দেবে আপনাকে ইন টার্মস অফ প্রাইস। বাট এর দামটা যদি আর একটু কমে তাহলে এই ফোনটিও কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো একটি চয়েস হতে পারে আপনার জন্য। জাস্ট আপনারা একটু চিন্তা করে দেখবেন এবং অন্যান্য ফোনগুলো নিয়ে একটু স্টাডি করে দেখবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।